আমার বয়স যে বছর 21 পূর্ণ হলো, ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খোপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নের ছাপ মারছি, তখন আমি 26। 29 বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল। কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা উড়ানো রিকশার যাতায়াত দেখেছি, কিন্তু ভোট দিতে যাইনি। না, আমি ভোট বয়কট করিনি, ভোটই আমাকে বয়কট করেছে। কারণ আমার বয়স এখন 31। 30-এর পর আর সরকারি চাকরি পাওয়া যায় না। তো যেই সরকার আমাকে চাকরি দেবে না, সেই সরকার গঠনের জন্য গায়ে আমার তিলক লাগে, চোখে ঘনার ঘর, এইরকম আশা করা যাবে না। বিশেষ বিশেষ কারণে অবশ্য বয়স 5 বছর শিথিলযোগ্য, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত। অগত্যা সরকারি চাকরি পাওয়ার একটাই উপায় আছে, সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা। কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ, যদিও আমার চোখের সামনে আপনাদের এই অনির্বাচনী লীলাময় জীবন খোলা আছে, তবু জালিয়াত হতে পারবো না। কারণ আমার বাবা সৎ ছিলেন। এই গঞ্জের বাজারে নেড়া ছাতিমতলায় কাঁচা পাকা চুলে পুরো কাচের চশমা চোখে যেই বৃদ্ধটি মানধাত্তার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমান্নদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন, একদিন ভর দুপুরে তার বুকের বাঁ দিকের লজ্জরে টাইপ মেশিনটা বিগড়ে গেল। সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসলাম। কার্বাইডে পাকানো চালানি বর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রী চটককেও হার মানায়, তবে খেতে অতিশয় অখাদ্য ছিল। ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো। পা ফাঁক করে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট সরু নল দিয়ে যখন চো করে সুমিষ্ট জল টেনে নিত, আমি তাদের দুপায়ের ফাঁক দিয়ে এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম। ডাবের খোলাটি ছুঁড়ে দেবার সঙ্গে সঙ্গে ভেতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভেতরে শ্বাস আছে কিনা। এরপর চিরুনি, বিলাউল, ধূপকাঠি, তরমুজ, চাল, হুঁশিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হবার জন্য যত বড় স্বপ্ন দেখে, ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিরলাকেও ছাড়িয়ে গেলাম। কিন্তু বিড়ালের ভাগ্যে আর শিখে ছিল না। ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন। আমাদের এখানে গত 20 বছরে আধাখানা হসপিটাল হয়েছে, বাকি আধাখানা আর মনে হয় হবে না। কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নিজস্ব নার্সিং হোম আছে। রোজ ভোর 4টে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম, মা নিজের হাতে দেওয়া ঘুঁটে জ্বালিয়ে আমার জন্য চা করে দিতেন। সেই স্যাঁতস্যাঁতে ধোঁয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো। দিদির মরদেহ দড়ি কেটে নামাবার পর থেকেই মা একদম চুপ হয়ে গিয়েছিল। যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে বেটা গরিব ছিল, কিন্তু ভালো ছিল। এক চোরাকারবারি শ্রমিক নেতার আরকাটিতে পরিণত করেছিল। সে সেই নেতাকে মহিলা সরবরাহ করত। সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল, মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগাযোগ ছিল, কেন্দ্রের সঙ্গে ব্যাসের যোগাযোগ ছিল, ব্যাসের সঙ্গে পরিধির যোগাযোগ ছিল, এবং এই সমস্ত সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট লেগে একটা মোটা নাইলনের দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল। চাকরি আমার হতো। জেলার সব ছাত্রদের মতো আমি যদি আপনাদের মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম, অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছিল, আমিও যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম, তাহলে আমার গলায় হয়তো এই বাদামের ঝুড়ির বদলে নেকটাই ঝুলত। গর্তে ঢুকে যাওয়া শূন্য দুটো চোখের দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবার আমার জন্য তেমন কোনো কিছু রেখে যেতে পারেননি। এবছর জীবনের সর্বশেষ ভোটটি দিয়ে মাও চলে গেলেন। আমার আর কোনো দায় নেই, যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র। এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই, বন্ধুরা বলবে পালিয়ে গেল। বিদেশি টাকায় পুষ্ট যে সমস্ত তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে, তাতে যদি ঢুকে পড়ি ভাতের জন্য, তারা বলবে বেটা গুপ্তচর। আর যদি আত্মহত্যা করি, তাহলে কাপুরুষ। আর যদি সোজাসুজি প্রতিবাদ করি, তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা মাঝরাতে কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদেরকে জাগিয়ে দেবেন। এমনকি অবস্থা তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে। এতদিন চাকরি খুঁজেছি, পাইনি। এখন ভাবছি আমরাই আপনাদেরকে চাকরি দিব। আমরা যারা বেকার, আধা বেকার, ভবঘুরে বাউন্ডুলে, যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে, যারা শহরে আলো জ্বালে কিন্তু নিজেদের কুপিতে তেল নেই, যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্ত করে চালান করে দেয়,
যারা জন্মায় আর খাটে, যারা খাটে আর মরে, যারা পিঁপড়ের মতো শীতরাত্রির ঝড়পাতার মতো, যারা কোনোদিন শরবত খায়নি, ভালো জামা পরেনি, বেড়াতে গিয়ে পর্বতমালার স্নিগ্ধ নিরাসক্তি ও মহত্বকে স্পর্শ করেনি, আমি সেই সমস্ত কুজো অশিক্ষিত নগণ্য করুন এবং যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান, আমি তাদেরই একজন হয়ে এই জংশন স্টেশনে বাদাম বিক্রি করি। কসাইয়ের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।